নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনীয় প্রভাষক, গণিত বিভাগ, মজিদিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাস সে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মজিদিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এ.কে.এম. শহীদুল হক, বিপিএম পিপিএম। আরও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ সাহেব, স্যার এম ফরিদুল হোসেন সাহেব, এবং অনলাইন ক্লাস সামগ্রিকভাবে যিনি পরিচালনা করছেন শ্রদ্ধেয় প্রতিষ্ঠানের এসি জনাব ইমরোজ মোহাম্মদ শোয়েব স্যারকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি। আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিতের 2 নম্বর লেকচারে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা সেটের যে প্রথম লেকচার ছিল এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা, এই প্রথম অধ্যায়ে আমি সেটের অনেক অংশ নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী অংশ নিয়ে এখন আলোচনা শুরু হবে। আশা করি যে তোমাদের প্রথমটাও অনেক কাজে দিয়েছে। এটা যদি করো তাহলে সেট এবং ফাংশন সম্বন্ধে তোমাদের যে ভয় বা ভীতি যদি কোনো কিছু থেকে থাকে সেটা কেটে যাবে আশা করি। অনলাইন ক্লাস নবম শ্রেণী উচ্চতর গণিত, প্রথম অধ্যায় সেট ও ফাংশন, পর্ব 2। প্রথমে আমরা এর পরবর্তী অংশ অর্থাৎ যে যতটুকু পর্যন্ত হয়েছে তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে এক এক মিল। এক এক মিল হচ্ছে যদি দুটি সেট হয়, দুটি সেটের প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সঙ্গে যদি দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান এবং দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সাথে যদি প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের মিল থাকে, তখন আমরা একে এক এক মিল বলি। এখানে আছে যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি ও কেবল একটি উপাদান। এখানে একটি ও কেবল একটি, এই কথা বলার মানে হচ্ছে এখানে জোর দেওয়া হয়েছে একটি ও একটি কেবল একটি, এ কথার উপর। অর্থাৎ এখানে শুধুমাত্র একটির সাথেই অন্য সেটের একটি উপাদানের মিল থাকবে, তখন এ ও বিকে এক এক মিল বলা হয়। এ ও বি এর মধ্যে এক এক মিলকে সাধারণত এ টেন্ডস টু বি, অর্থাৎ উভয় পাশে যে অ্যারো চিহ্ন সেটা দ্বারা প্রকাশ করা হয়। এ সেটের কোনো সদস্য এক্স এর সঙ্গে বি সেটের যে সদস্য ওয়াই এর মিল করা হয়েছে তা এক্স টেন্ডস টু ওয়াই, অর্থাৎ দুই পাশে অ্যারো চিহ্ন দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা করা হয়েছে। এরপর আসবে সমতুল সেট। ধরি এ ইকুয়াল 1 2 3, বি ইকুয়াল এ বি সি, দুটি সেট। নিচের চিত্রে এ ও বি সেটদের মধ্যে একটি এক এক মিল স্থাপন করা হয়েছে। আমি যে কথা বলছিলাম একটু আগে, অর্থাৎ 1 টেন্ডস টু এ, 2 টেন্ডস টু বি, 3 টেন্ডস টু সি। একইভাবে এ টেন্ডস টু 1, বি টেন্ডস টু 2, সি টেন্ডস টু 3। এরকম হলে আমরা একে এক এক মিল ধরি। এই এক এক মিলের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে সমতুল সেট। সমতুল সেটের সংজ্ঞাটা আমরা আগে করে নিব। যে কোনো সেট এ ও বি এর মধ্যে যদি একটি এক এক মিল, অর্থাৎ এর আগে যে এক এক মিলের সংজ্ঞাটা পড়া হয়েছে সেখানে এর পুরো বর্ণনাটা দেওয়া আছে, বর্ণনা করা যায়, তবে এ ও বিকে সমতুল সেট বলা হবে। এ ও বিকে সমতুল বোঝাতে এ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ওই যে চিহ্নটা বোঝানো হয়েছে একে ইকুইভ্যালেন্ট বলে। এ ইকুইভ্যালেন্ট বি লেখা হয়। এ ইকুইভ্যালেন্ট বি হলে এদের যে কোনো একটিকে অপরটির সাথে সমতুল বলা হয়।
লক্ষণীয় যে যে কোনো সেট এ বি ও সি এর জন্য এই তিনটে শর্ত তোমার মানতে হবে। সেটা হচ্ছে এ ইকুইভ্যালেন্টে যদি এ ইকুইভ্যালেন্ট বি হয় তবে কি বি ইকুইভ্যালেন্ট এ হবে, যদি এ ইকুইভ্যালেন্ট বি এবং বি ইকুইভ্যালেন্ট সি হয় তবে অবশ্যই এ ইকুইভ্যালেন্ট সি হবে। এরপর আসবে শান্ত ও অনন্ত সেট। এখানে এ ইকুয়াল 15 থেকে 22 পর্যন্ত 8টি সেটের মানে এ সেটের 8টি উপাদান দেওয়া আছে। গণনা করে দেখা যায় যে এ সেটের সদস্য সংখ্যা 8। এই গণনার কাজ এ সেটের সঙ্গে বি সেটের 1 2 3 4 এভাবে 8 পর্যন্ত অর্থাৎ 8 পর্যন্ত সেটের একটি এক এক মিলে স্থাপন করা সম্পন্ন করা হয়েছে। যেমন নিচের চিত্রে দেখানো হয়েছে 15 টেন্স টু 1, 16 টেন্স টু 2 এরকমভাবে দেখানো যাবে বিপরীত ক্রমে সত্য, অর্থাৎ 1 টেন্স টু 15, 2 টেন্স টু 16, এভাবে 22 টেন্স টু 8 এবং 8 টেন্স টু 22। শান্ত ও অনন্ত সেট। এখন প্রশ্ন হচ্ছে শান্ত ও অনন্ত সেট কি? শান্ত সেট হচ্ছে যে সেটের সীমাবদ্ধতা আছে, অর্থাৎ কি যাকে গুণে শেষ করা যায় সেটা হচ্ছে শান্ত সেট, এবং যাকে গুণে শেষ করা যায় না অর্থাৎ অসীম সেট তাকে বলা হয় কি অনন্ত সেট। এখানে সংজ্ঞা দেওয়া আছে এরকম: গণনা করে যে সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করা যায় অর্থাৎ কি তোমার গণনা সম্পন্ন করা যায় এদের শান্ত সেট বলা হয়। কোনো সেট এ শান্ত সেট না হলে একে অনন্ত সেট বলা হয়, অর্থাৎ তখনই তাকে শান্ত সেট বলা হবে যার কি গুণে শেষ করা যায় সেই সেটটাকে বলা হবে শান্ত সেট, এবং বাকি সবাই হবে অনন্ত সেটের সদস্য। ফাঁকা সেট ভাই শান্ত সেট এর সদস্য সংখ্যা 0। যদি কোনো শান্ত সেট এ এবং জে এম ইকুয়াল, অর্থাৎ এখানে এম সংখ্যক বোঝানো হয়েছে এই জন্য জে এর সাথে এম যুক্ত করা হয়েছে, জে এম ইকুয়াল 1 2 3 আপ টু এম সমতুল হয়, যেখানে এম বিলংস টু এন। এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, তবে এ একটি শান্ত সেট এবং এর সদস্য সংখ্যা এম। এ কোনো শান্ত সেট হলে এর সদস্য সংখ্যাকে নাম্বার অফ এ দ্বারা সূচিত করা হয়। এখানে এন দ্বারা নাম্বার বোঝানো হয়েছে। আবার বলছি, এ কোনো শান্ত সেট হলে এর সদস্য সংখ্যাকে নাম্বার অফ এ দ্বারা সূচিত করা হয়। এরপর এই শান্ত সেটের সাথে সম্পর্কিত একটা প্রতিজ্ঞা এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। প্রমাণ, আমরা এইটাকে প্রমাণ করব। এ এখানে যে স্ল্যাশ চিহ্নটা দেওয়া হয়েছে এটাকে বাংলায় বলা হয় বাদ। এখানে এ বাদ বি, এ ইন্টারসেকশন বি এবং বি বাদ এ সেট তিনটি পরস্পর নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট কাকে বলে? নিচ্ছেদ সেট হচ্ছে যদি এ ও বি এর মধ্যে কোনো এ ও বি যদি দুটি সেট হয় এবং এদের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে এই সেট দুটো হচ্ছে পরস্পর নিচ্ছেদ সেট। এখানে এ বাদ বি, অর্থাৎ এ বাদ বি বলার কারণ হচ্ছে আমি এর উপাদান থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিব, আবার বি বাদ এ মানে হচ্ছে বি এর উপাদান থেকে এর উপাদানগুলোকে বাদ দিব, এবং এ ইন্টারসেকশন বি হচ্ছে এ ও বি এর মধ্যে যে সাধারণ উপাদানগুলো অর্থাৎ যে উপাদানগুলো মিল আছে সেগুলোকে বোঝানো হয়েছে। এখানে চিত্র থেকে সহজে বোঝা যায় এ হচ্ছে এ বাদ বি এবং এ ইন্টারসেকশন বি এর সংযোগ। একেই যখন আমি নাম্বার হিসেবে নিব তখন এই সংযোগটা হয়ে যাবে কি প্লাস চিহ্ন আকারে যুক্ত হবে, অর্থাৎ নাম্বার হচ্ছে কি এখানে নাম্বার হচ্ছে যাকে গুণে শেষ করা যায় সেটাকে আমরা নাম্বার হিসেবে নেব, অর্থাৎ শান্ত সেট হিসেবে নেব। আবার বলছি, এ মানে হচ্ছে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। একইভাবে বি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এবং এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এখানে এ বাদ বি আসবে, এ ইন্টারসেকশন বি আসবে এবং বি বাদ এ আসবে, এবং সবগুলোর সাথে অবশ্যই আমরা কী ব্যবহার করব? ইউনিয়ন ব্যবহার করব। এই ইউনিয়ন ব্যবহার করার পর আমরা যখন একে নাম্বার হিসেবে যুক্ত করব তখন এই ইউনিয়নগুলো প্লাস চিহ্ন আকারে সংযুক্ত হবে, অর্থাৎ নাম্বার অফ এ ইকুয়াল হবে নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাকে সমীকরণে 1 দিব। এরপরে নাম্বার অফ বি সেমভাবে একইভাবে হবে নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার আমরা যেহেতু ওখানে এ ইউনিয়ন বি যে মানটা পেয়েছি ওখানে যদি আমি নাম্বার যুক্ত করে দিই তবে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ বাদ বি ইউনিয়নের স্থলে এখন প্লাস বসবে, প্লাস এ ইন্টারসেকশন বি প্লাস বি বাদ এ। এখন আমরা যেহেতু এ
নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান বের করব। সেখানে যে সমীকরণ ছিল সেখানে নাম্বার অফ এ বাদ বি এর উপস্থিতি আছে এবং নাম্বার অফ বি বাদ এর উপস্থিতি আছে। কাজেই আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে নাম্বার অফ এ বাদ বি এবং নাম্বার অফ বি বাদ এর মানটা বের করে নিব। এখানে তাই করা হচ্ছে। সুতরাং নাম্বার 1 নং সমীকরণ থেকে অর্থাৎ সমীকরণ 1 থেকে আমরা পাবো নাম্বার অফ এ বাদ বি ইকুয়াল নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এখানে 1 নং সমীকরণে যে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ছিল এটাকে বাম পাশে নিয়ে আসলে এটা মাইনাস চিহ্ন হবে। অর্থাৎ আমরা জানি যে সমান সমান বা সমীকরণের সমান সমান চিহ্নের বিপরীত পাশে কাউকে আনলে তার চিহ্নের পরিবর্তন হয়। একইভাবে 2 নং সমীকরণ থেকে নাম্বার অফ বি বাদ এ ইকুয়াল পাবো হচ্ছে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এই যে মানগুলো পেলাম এই মানটাই আমরা সমীকরণ 3 বসিয়ে দেবো। তাহলে যেটা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল ওই যে নাম্বার অফ এ বাদ বি এর পরিবর্তে লিখবো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার ইন্টারসেকশন বি প্লাস আগের যেটুকু অংশ ছিল নাম্বার অফ এ বাদ এ ইন্টারসেকশন বি। এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মাইনাস অংশ এবং প্লাস অংশ একটা কাটা যাবে বা বাদ যাবে। তাহলে আমার থাকবে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তোমাদের মনে রাখতে হবে এই প্রমাণটা তোমাদের খুব কাজে দিবে এবং তোমরা যখন কোনো অঙ্ক করতে যাবে এই ভেন চিত্রের মাধ্যমে যখন কোনো অঙ্ক করতে যাবে এই সম্পর্কগুলো খুব কাজে দেবে। এবং এখানে শুধুমাত্র 2টি সেট নিয়ে যখন আলোচনা করা হবে তাদেরকে যখন শান্ত সেট করা হবে এই প্রমাণটা যথেষ্ট। এরপরে আমরা যখন সামনে আগাবো সেখানে আমরা 3টা সেটের সাহায্যে এই প্রমাণটা করতে পারবো। আমরা সেটের অংশটা এখানে শেষ করে দিব এবং সেট এবং ফাংশনের সাথে যখন সম্পর্কযুক্ত সৃজনশীলগুলো করব ওখানে আমরা এর পরবর্তী ক্লাসে বা এই ক্লাসেও আমরা 2-1টা সৃজনশীল নিয়ে আলোচনা করতে পারবো হয়তোবা। ঠিক আছে, যতটুকুই পারি এই অংশটুকু করার পর আমরা ফাংশনে চলে যাব। ফাংশনের শুরুতে এখন তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ফাংশন কি। ফাংশন হচ্ছে কি একটা সেটের সাথে আরেকটা সেটের যে সম্পর্ক তৈরি কিভাবে করতে হয় সেটি হচ্ছে ফাংশনের সাথে সম্পর্কযুক্ত। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, তারপর দিল্লি হচ্ছে ইন্ডিয়ার রাজধানী এবং কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী। এখানে যদি আমরা অন্য হিসেবে বিবেচনা করি তবে আমরা লিখব ঢাকা এবং বাংলাদেশ হচ্ছে একটা সম্পর্কিত ব্যাপার। অর্থাৎ কি ঢাকা এবং বাংলাদেশ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, দিল্লি এবং ইন্ডিয়া হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, শ্রীলঙ্কা এবং কলম্বো হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এবং এরা হচ্ছে কি এই দেশগুলোর রাজধানী। একইভাবে এখানে অন্য হিসেবে বলা হয়েছে অনেক সময় আমরা সেট এক্সের উপাদানগুলোর মধ্যে অথবা সেট এক্স ও সেট ওয়াই এর উপাদানগুলোর মধ্যে বিভিন্ন সম্পর্ক বিবেচনা করি। যেমন স্বাভাবিক সংখ্যার সেট এন এ বড় ও ছোটো সম্পর্ক, কোনো পরিবারে ভাই বোন সম্পর্ক, তোমার শ্রেণীর শিক্ষার্থীদের সর্বশেষ জন্মদিনে তাদের বয়সের সম্পর্ক, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মনে করি এ ইকুয়াল এ সেট দেওয়া আছে। এখানে এর উপাদানগুলো আছে 0, 1, 2, 3 একটি সেট। এই সেটের উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই যদি আমি বিবেচনা করি অর্থাৎ কি এক্সের মানগুলো হবে ওয়াই এর থেকে ছোট, সম্পর্কটিকে এ ক্রস এ অর্থাৎ এই কার্তেশীয় গুণজ আমরা এর আগের লেকচারে পড়ে আসছি। কার্তেশীয় গুণজ অর্থাৎ এ ক্রস এ এর উপসেট হবে 0, 1, 0, 2, 0, 3। একইভাবে 1, 2, 1, 3 একইভাবে 2, 3 দ্বারা বর্ণনা করা হয়, যেখানে এক্স সেটের অন্তর্ভুক্ত ক্রোমোজোমগুলো এই যে এস যে সেট ব্যবহার করা হয়েছে এর প্রত্যেকটা উপাদান অর্থাৎ 0, 1, 0, 2, 0, 3, 1, 2, 1, 3, 2, 3 এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলোর যে শর্তগুলো এক্স লেস দেন ওয়াই শর্ত স্যাটিসফাই করবে সেই মানগুলি আমরা নেব। এখানে দেখা গেছে প্রথম উপাদানটা ছোট হবে এবং দ্বিতীয় উপাদানটা বড় হবে, এরকম শর্ত মেনেছে 0, 1, 0, 2, 1, 2, 1, 3, 2, 3 দ্বারা বর্ণনা করা হয়, যেখানে এক্স সেটের অন্তর্ভুক্ত ক্রোমোজোমগুলোর প্রথম অংশ লেস দেন দ্বিতীয় অংশ। এদেরকে এ সেট হলো এ সেটে বর্ণিত একটি অন্বয়। এরপর আমরা অন্যের সংজ্ঞায় চলে যাব। সংজ্ঞা হচ্ছে এক্স ও ওয়াই সেট হলে এদের কার্তেশীয় গুণজ, আমরা কার্তেশীয় গুণজ পড়েছি।
এক্স ও ওয়াই সেট হলে এদের কার্তেশীয় গুণজ এক্স ক্রস ওয়াই এর যে কোনো উপসেটকে এক্স হতে ওয়াই একটি অন্বয় বলা হয়। এক কথায় অন্বয় বলতে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ কি যেমন মা বাবার সম্পর্ক হয়, ভাই বোনের সম্পর্ক হয়, এইগুলোই হচ্ছে কি অন্বয় বা সম্পর্ক। আমরা সম্পর্ক জিনিসটা ভালো বুঝি, কিন্তু এর ইংরেজি নাম হচ্ছে রিলেশন, তাও মোটামুটি ভালো বুঝি, কিন্তু অন্বয় নামটা আমাদের একটু ঝামেলা হয়, তাই এখানে অন্বয়ের ইংরেজিটা তোমরা ব্যবহার করবা এইভাবে যে অন্বয় হচ্ছে রিলেশন এবং এর বাংলা অর্থ হচ্ছে সম্পর্ক। এরপর আমরা সংজ্ঞায় চলে যাব ফাংশনের। যদি এক্স ও ওয়াই সেট হয় এবং কোনো নিয়মের যে কোনো নিয়মের অধীনে যদি এক্স সেটের প্রত্যেক উপাদানের সাথে ওয়াই সেটের কেবল একটি উপাদান, আবার বলছি, এক্স ও ওয়াই যদি সেট হয় তবে এক্স সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে ওয়াই সেটের কেবল একটি, অর্থাৎ কি এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ থাকবে না, এর সাথে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে এক্স থেকে ওয়াই এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। এরূপ ফাংশনকে এবং ফাংশনকে এফ জি সেটা স্মল লেটার দ্বারা প্রকাশ করা হতে পারে অথবা বড় হাতের বা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হতে পারে, এফ জি এইভাবে প্রকাশ করা হয়। যখনই ফাংশনের ব্যাপার চলে আসে তখন ডোমেন এবং রেঞ্জের ব্যাপার চলে আসে। আমরা মেনলিভাবে পরিচিত থাকি ডোমেন এবং রেঞ্জ নিয়ে, তবে আমরা প্রথমে আলোচনা করব ডোমেন এবং কোডোমেন নিয়ে। আমরা যখন একটা ফাংশন লিখব এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, এখানে বলে দেওয়া আছে সংজ্ঞাটা এরকম: যদি এক্স সেট হতে ওয়াই সেটে এফ একটি ফাংশন হয় তবে তাকে এফ সাচ দ্যাট, অর্থাৎ এই যে দুইটা ফোঁটা দেওয়া আছে একে সাচ দ্যাট বলা হয়, এবং যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে একে টেন্ডস টু বলা হয়। এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই লিখে প্রকাশ করা হয়। এক্স সেটকে, অর্থাৎ ফাংশন যাকে প্রকাশ করব সেখানে এক্সকে বলা হবে ডোমেন এবং ওয়াইকে বলা হবে কোডোমেন। আবার বলছি, আমরা যখন একটি ফাংশনকে লিখব সেখানে যখন এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই লিখব, প্রথম অংশ অর্থাৎ এক্সকে বলা হবে ডোমেন এবং ওয়াইকে বলা হবে কোডোমেন। সংজ্ঞা 7 তোমরা এভাবে দেখবা: প্রতিবিম্ব, প্রাক প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে আমি যখন আয়নার সামনে দাঁড়াবো আমি হচ্ছি প্রাক প্রতিবিম্ব এবং আয়নায় যাকে দেখা যাবে সে হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে ছায়া। যদি এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই ফাংশনের অধীনে এক্স ছোটো হাতের বা স্মল লেটার এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স হয়, এর সাথে ওয়াই বিলংস টু ওয়াই, অর্থাৎ স্মল ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই হয়, তবে এই ফাংশনের অধীনে ওয়াইকে এক্সের প্রতিবিম্ব বা ইমেজ হচ্ছে কি ছবি বা প্রতিবিম্ব। আমরা যে কথা বলছিলাম যে আয়নার সামনে যে দাঁড়াবে সে হচ্ছে এখানে ডোমেন এবং আয়নার পাশে ওই পাশে যে চিত্র দেখা যাবে সেটা হচ্ছে ইমেজ বা রেঞ্জ। একেই আবার বলা হয় কি প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব। তবে আমরা প্রতিবিম্ব হিসেবে যাকে পাবো সেটা হচ্ছে কি আয়নার ওই পাশে যে ছবিটা দেখা যায় সেটা হচ্ছে প্রতিবিম্ব, এবং আয়নায় যে দাঁড়িয়ে থাকবে, যদি আমি দাঁড়িয়ে থাকি তবে আমি হচ্ছি প্রাক প্রতিবিম্ব। এই কথাটাই এখানে বলা হয়েছে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম: যদি এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই ফাংশনের অধীনে এক্স বিলংস টু এক্স এর সাথে ওয়াই বিলংস টু ওয়াই সংশ্লিষ্ট করা হয় অথবা সংযুক্ত করা হয়, তবে এই ফাংশনের অধীনে ওয়াইকে, অর্থাৎ ওয়াইয়ের উপাদান হিসেবে যে স্মল ওয়াইকে ব্যবহার করা হয়েছে, ওয়াইকে স্মল এক্স এর প্রতিবিম্ব বা ইমেজ এবং এক্সকে ওয়াইয়ের প্রাক প্রতিবিম্ব বলা হয়, এবং ওয়াই ইকুয়াল এফ এক্স লিখে তা প্রকাশ করা হয়। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি সবাই বুঝতে পারছো। রেঞ্জ, যে কথা বারবার রেঞ্জের কথা আসছিলাম, যে আমি যখন আয়নার সামনে দাঁড়াবো আমি হচ্ছি ডোমেন এবং আয়নায় যাকে দেখা যাবে সে হচ্ছে রেঞ্জ। এখানে সেই কথাই বলা হয়েছে, তোমাদের বুঝতে যাতে সমস্যা না হয় আমি এইভাবে আবার তোমাদেরকে উপস্থাপন করলাম। এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই ফাংশনের অধীনে ওয়াই এর যে সকল উপাদান এক্সের কোনো উপাদানের ইমেজ হয়, অর্থাৎ কি ইমেজ বা প্রতিবিম্ব হয়, এদের সেটকে ফাংশনের রেঞ্জ বলা হয়। অর্থাৎ কি যে ছবিগুলো হবে সেই ছবিগুলোর সেটকে কী বলা হবে? রেঞ্জ বলা হবে, এবং একে রেঞ্জ এর দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে পার্থক্যটা। রেঞ্জ যদি বলি তখন কি যে মানগুলো আমরা পাবো এক্সের চলকের সাহায্যে যে মানগুলো পাবো, এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক। কার অধীন চলক? এক্সের অধীন চলক, অর্থাৎ কি এক্সের মানগুলোর উপর ওয়াইয়ের মানগুলো ডিপেন্ডেবল।
যদি এক্সের প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর প্রত্যেকটা মান পাই, অন্য কোনো উপাদান বাড়তি না থাকে, তখন ওইটা হচ্ছে কি রেঞ্জ। আর যদি রেঞ্জ ব্যতীত কোনো বাড়তি উপাদান থাকে তখন ওইটা রেঞ্জের সেট থাকে না, ওটা হয়ে যায় একটা কোডোমেনের সেট। এখানে তাই বলা হয়েছে লক্ষণীয় যে রেঞ্জ এফ কোডোমেন ওয়াই এর উপসেট। উপসেট মানে কি, এটা রেঞ্জের সমানও হতে পারে অথবা কি রেঞ্জ থেকে বড় হতে পারে। আবার বলছি, এখানে জানাটা খুব জরুরি বিষয়, রেঞ্জ এবং কোডোমেন এক নয়, যেমন এক হতে পারে আবার কি হয়তোবা বেশি হতে পারে। এই জন্য এটাকে বলা হয় কি উপসেট। উপসেট হচ্ছে সাবসেট। আমরা যখন সেট নিয়ে আলোচনা করেছি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সাবসেটের ধর্ম হচ্ছে প্রকৃত সেটের সমান অথবা ছোট, প্রকৃত সেটের সমান অথবা ছোট হবে। এখানে তাই বলা আছে লক্ষণীয় যে রেঞ্জ এফ কোডোমেন ওয়াই এর উপসেট। এরপরে আসছে বিপরীত ফাংশন। মনে করি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি একটি এক ও সার্বিক ফাংশন। আবার মনে রাখতে হবে, যদি বিপরীত ফাংশন করতে হয় তবে সেখানে এক মিল এবং সার্বিক ফাংশনের মিল অবশ্যই থাকতে হবে। এই এক মিল এবং সার্বিক ফাংশন কি, সেই বিষয়টা আমরা এর পরবর্তী অংশে আলোচনা করছি এই ক্লাসেই। এইখানে যে বিপরীত ফাংশনের সংজ্ঞা, তারপরে আমরা এক মিলের সংজ্ঞায় চলে যাব। মনে করি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি একটি এক এবং সার্বিক ফাংশন। একটি ফাংশন, যদি অন্য একটি ফাংশন আমি জি নেই, যেখানে জি সাজ দ্যাট বি টেন্ডস টু এ হয়, যেখানে বি বিলংস টু বি, অর্থাৎ স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি এর জন্য ফাংশন, এখানে জিটাও ফাংশন হিসেবে ব্যবহৃত হবে। জি বি ইকুয়াল এ হয় যদিও কেবল যদি এফ এ ইকুয়াল বি হয়। এই ফাংশন জিকে এফ এর বিপরীত ফাংশন বলা হয় এবং বিপরীত ফাংশনকে, অর্থাৎ এখানে যদি ফাংশন হিসেবে এফ ব্যবহৃত হয় তবে এর বিপরীত ফাংশনকে এফ ইনভার্স দ্বারা নির্দেশ করা হয়। এরপরে আমরা চলে আসছি এক ফাংশনে। যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন, এইবার চলে আসবো আমরা এক ফাংশন। আবার বলছি, এক মিল আমরা যখন সেটের সংজ্ঞা পড়েছিলাম তখন এক মিল পড়েছিলাম, অর্থাৎ কি এক্স এর প্রত্যেকটা উপাদানের ছবি যেন ওয়াই এর প্রত্যেকটা উপাদানের একটা ছবি পাওয়া যায়, ভিন্ন কোনো ছবি না পাওয়া যায় এবং সেখানে অন্য কারো উপস্থিতি না থাকে। যদি এ কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের ছবি বা প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয় তবে ফাংশনটিকে এক ফাংশন বলা হয়। অর্থাৎ x1 x2 বিলংস টু ডোম এফ এবং x1 নট ইকুয়াল x2 হলে এফ এক্স বা ফাংশন অফ x1 নট ইকুয়াল ফাংশন অফ x2। এইখানে আবার বলছি, এখানে তোমাদের কিছুটা ঝামেলা হতে পারে, এই জন্য ফাংশনটা ক্লিয়ার করার জন্য বা এক ফাংশনটা ক্লিয়ার করার জন্য এখানে দুইভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। যদি এরকম হয় যে আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তার দুটো উপাদান নেই, x1 এবং x2, অর্থাৎ কি বিলংস টু ডোম এফ হয়, এই শর্তে x1 নট ইকুয়াল যদি x2 হয় তবে ফাংশন অফ x1 নট ইকুয়াল ফাংশন অফ x2 হবে। বিপরীত ক্রমে ফাংশন অফ x1 ইকুয়াল যদি ফাংশন অফ x2 হয় তবে x1 ইকুয়াল x2 হবে। উপরের সংজ্ঞা থেকে দেখা যায় একটি ফাংশন এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বিকে এক ফাংশন বলা হবে যদি ও কেবল যদি, আবার বলছি যদি ও কেবল যদি, এখানে শুধুমাত্র কি এর নির্দিষ্টতা বা এর সীমাবদ্ধতা বোঝানো হয়েছে যে অন্য কোনো শর্ত এখানে স্যাটিসফাই করবে না। উপরের সংজ্ঞা থেকে দেখা যায় একটি ফাংশন এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি এক ফাংশন হবে যদি ও কেবল যদি ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 হলে x1 ইকুয়াল x2 হয়, যেখানে x1 x2 বিলংস টু এ, অর্থাৎ যে সেটটা নিয়ে আলোচনা করা হয়েছে ডোমেন নিয়ে, তার সদস্য অবশ্যই হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ফাংশন অফ x ইকুয়াল 3x প্লাস 5, যেখানে x এর পরিচয় হচ্ছে x বিলংস টু r, অর্থাৎ x হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যার সদস্য। ফাংশনটি কি এক ফাংশন এখানে প্রশ্ন করা হয়েছে। আমরা এইটা প্রমাণ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করি দুইটি সদস্য নিচ্ছি, সেটা হচ্ছে বাস্তব মান নিব, সেটা হচ্ছে এ বি বিলংস টু আর। কাজেই এখানে ফাংশনের ব্যাপারটা খুব মজার। এখানে যেখানে x ছিল সেখানে এখন এ বসবে, যেখানে x ছিল এখানে এবার বি বসবে। কাজে এখানে কি হবে, 3a প্লাস 5 ইকুয়াল 3b প্লাস 5। দুই পাশ থেকে যখন 5 বাদ দিব তখন থাকবে 3a ইকুয়াল 3b। দুই পাশ থেকে যখন 3 বাদ দিব, অর্থাৎ দুই পাশকে যখন 3 দ্বারা ভাগ করব তখন হবে a ইকুয়াল b। যেহেতু আমরা প্রথমে ফাংশন অফ a ইকুয়াল ফাংশন অফ b বলছি এবং শেষে সমাধান বা ক্যালকুলেশন করে যখন a ইকুয়াল b এর
কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে পেয়েছি, কাজে আমরা এটাকে বলতে পারবো এটি একটি একক ফাংশন। এরপরে চলে যাব আমরা সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। চিত্রে ফাংশন এফ এর অধীনে a = 1 2 3, b = 5 7 9 বিবেচনা করি, যেখানে 1 টেন্ডস টু 5, 2 টেন্ডস টু 7, 3 টেন্ডস টু 9, অর্থাৎ b এর প্রত্যেক উপাদান a সেটের একটি উপাদানের প্রতিবিম্ব। এইরূপ ফাংশনকে সার্বিক ফাংশন বলা হবে। এখানে সার্বিক ফাংশনের ক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাদের মেন বিবেচ্য বিষয় হবে রেঞ্জটা, অর্থাৎ যে রেঞ্জ হিসেবে বা কোডোমেন হিসেবে যে থাকবে তার যেন, সে যেহেতু একটা ডোমেনের প্রতিচ্ছবি হিসেবে আসছে, তার যেন অবশ্যই একটা নির্দিষ্ট উৎস থাকে, অর্থাৎ 5 যেহেতু পেয়েছি, কার জন্য পেয়েছি সেইটা যেন এখানে উপস্থিত থাকে। আমরা এখানে 5 পেয়েছি 1-এর জন্য, 7 পেয়েছি 2-এর জন্য, 9 পেয়েছি 3-এর জন্য। এখানে যেহেতু এ সেটে অন্য কোনো বাড়তি উপাদান নেই, কাজেই আমরা এটাকে বলতে পারবো কি অন টু ফাংশন। তাহলে সংজ্ঞা কি? একটি ফাংশন এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বিকে সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন বলা হবে যদি প্রত্যেক বি বিলংস টু বি, অর্থাৎ কি এখানে কোডোমেনের ব্যাপারটা প্রথমে আসবে, তারপরে হচ্ছে ডোমেন নিয়ে আলোচনা হবে। প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য একটি এ বিলংস টু এ পাওয়া যায়, যেন ফাংশন অফ এ ইকুয়াল বি হয়, অর্থাৎ বি ইকুয়াল ফাংশন অফ এ, অর্থাৎ কি রেঞ্জ এফ হয়। আবার বলছি, এ সেটের প্রত্যেকটা মানের যেন একটা নির্দিষ্ট ইমেজ পাওয়া যায়। যদি এরকম হয় তখন বি সেটেরকে বা বি সেটের উপাদানকে যদি আমি এ সেটের সাথে সংশ্লিষ্ট করি এবং প্রত্যেকের যদি এক একটা করে মান নির্দিষ্ট হিসেবে পাই, তখন আমরা কি বলতে পারবো? বি ইকুয়াল রেঞ্জ এফ। এবার আমরা তোমাদের বইয়ের যে উদাহরণ 36 আছে সেই সমাধানটা এখানে তুলে ধরেছি। এখানে তোমাদের যে দ্বিধা দ্বন্দ্ব বা কনফিউশনের যে ব্যাপারগুলো আছে এইখানে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে এতক্ষণ আমরা শুধুমাত্র সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, এর সাথে সংশ্লিষ্ট তেমন কোনো অঙ্ক ওইভাবে করা হয় নাই। এখানে একটা সৃজনশীল তুলে ধরা হয়েছে, কতে হচ্ছে এবং উদ্দীপক হিসেবে দেওয়া আছে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু 2x - 1 2x + 3। ক নম্বর প্রশ্ন হচ্ছে এ বা ফাংশন অফ -1 3 ইকুয়াল কত, অর্থাৎ এখানে আমরা যেখানে এক্স দেখব সেখানে আমরা কত বসাবো? -1/3। এখানে দেওয়া আছে কত? এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু 2x - 1 2x + 3। সুতরাং এইটাকেই আমরা কি ফাংশন হিসেবে লিখবো, ফাংশন অফ এক্স ইকুয়াল 2x - 1 2x + 3। ওই ফাংশনটাতে এখন এক্সের পরিবর্তে আমরা শুধুমাত্র -1/3 বসিয়ে দেব এবং একে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এর মান আসছে কত? -5/7। যেহেতু প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য একটি এ বিলংস টু এ পাওয়া যায়, কাজে কি এফ এ ইকুয়াল বি, অর্থাৎ বি ইকুয়াল এফ রেঞ্জ। এটুকু তোমাদের জন্য খুব কাঙ্ক্ষিত জিনিস না, তোমরা শুধুমাত্র মনে রাখবা এখানে মানটা বের করতে বলছে, এই জন্য বলা হবে এখান থেকে তোমাদের এই জিনিসটা গ্রান্ট করার কোনো দরকার নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফাংশনটি এক কিনা তা নির্ধারণ করো। আমরা একটু আগে যখন ফাংশনের সংজ্ঞা পড়েছি সেখানে একটা উদাহরণ ছিল, উদাহরণে বলা হচ্ছে যে ডোমেন হিসেবে যে থাকবে সেখান থেকে আমরা দুইটা সদস্য হিসেবে তুলে নেব, সে যেন ডোম এপের সদস্য হয়, সেইভাবে আমরা আগাবো। দেওয়া আছে এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু 2x - 1 2x + 3। সুতরাং ফাংশন অফ এক্স ইকুয়াল 2x - 1 2x + 3। এখানে 2x + 3 এই যখন আমরা এর ডোমেন বা রেঞ্জ বা অন্য কোনো কিছু বের করব, তখন আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আসতে হবে, নিচে অর্থাৎ হর হিসেবে কোনো ভগ্নাংশের হর হিসেবে যখন কোনো চলক থাকবে সে যেন কখনোই 0 এর সমান না হয়। এখানে 2x + 3 = 0 হলে ফাংশনটি, অর্থাৎ x = -3/2 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়। তোমরা ক্যালকুলেটরে যখন বসাবা কোনো সংখ্যাকে, কোনো ধ্রুব সংখ্যাকে যখন তুমি 0 দ্বারা ভাগ করবা, এর ফলাফল দেখাবে ম্যাথ ইরর বা সাইন ইরর, অর্থাৎ এর ফলাফল বের করা সম্ভব নয়। অর্থাৎ যে মানের জন্য, আবার বলছি, যে মানের জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত হয়, ডোমেন হবে পুরো বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র সেই মানটাকে বাদ দিতে হবে। এখানে এক্সের মান যখন -3/2 হয় তখন এই ফাংশনটার মান কত হয়ে যায়? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়। কাজেই এর ডোমেন হবে
আর মাইনাস এখানে এক্সের যে মানটা পেয়েছি -3/2 অর্থাৎ আর মাইনাস 3/2। এরপরে আমরা চলে যাব এক এক ফাংশনে। এক এক ফাংশনের শুরুতে আমি বলছিলাম যে দুটি উপাদান ধরে নেব। এখানে উপাদান হিসেবে দেওয়া আছে x1 বিলংস টু ডোমেপ এবং x2 বিলংস টু ডোমেপ। এখানে ফাংশন অফ x1 বের করব, ফাংশন অফ x2 বের করব। ফাংশন অফ x1 কীভাবে বের করব, যেখানে x ছিল সেখানে x1 বসাবো, যেখানে ফাংশন অফ x2 কীভাবে বের করব, যেখানে x ছিল সেখানে x2 বসাবো। এরপরে এই দুটোকে সমান লিখে দেবো, এভাবে লিখব। এখন ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ f(x2) হবে যদি ও কেবল যদি এই মানগুলোকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 2x - 1 2x1 - 1 বাই 2x1 প্লাস 3 ইকুয়াল 2x2 - 1 বাই 2x2 প্লাস 3। এরপরে যেহেতু মাঝে সমান চিহ্ন আছে, এটা একটা সমীকরণ। আমরা জানি যখন ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে তখন মধ্যে যদি সমান চিহ্ন থাকে তখন কি করতে হয়, আড়াআড়ি বা কোনাকুনি গুণ করতে হয়। তাহলে আমরা যে কাজটা করব, একে কোনাকুনি গুণ করে সমাধান করতে পারি। আর এখানে যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে উভয় পক্ষে -1 নেওয়া হয়েছে। আমরা জানি সমান সমান বা সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা যোগ বিয়োগ বা গুণ ভাগ করা হয় তবে মূল ফাংশনটির কোনো পরিবর্তন হয় না। এখানে ক্যালকুলেশন করে আমরা যখন ক্যালকুলেশনটা শেষ করব তখন কেমন পাওয়া যায়, বা x1 ইকুয়াল x2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যখন ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 ধরছি তখন আমার সমাধান হিসেবে এখানে x1 ইকুয়াল x2 আসছে। আমরা এক এক ফাংশনের ক্ষেত্রে একই কথা বলেছিলাম, যদি ফাংশন অফ x1 ইকুয়াল টু ফাংশন অফ x2 ধরে x1 এবং x2 সমান বলতে পারি বা তৈরি করতে পারি তখন আমরা এটাকে এক এক ফাংশন বলবো। কাজে আমরা কি বলতে পারি, এই ফাংশনটা হচ্ছে কি এক এক ফাংশন, যেহেতু ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2 ধরে এর সমাধান করে x1 ইকুয়াল x2 পেয়েছি। এরপর আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব। 2f ইনভার্স x ইকুয়াল x, অর্থাৎ কি এখানে বিপরীত ফাংশনের অস্তিত্ব দেখা যাচ্ছে। কাজে আমরা এখানে প্রথমে বিপরীত ফাংশনটা বের করব, তারপরে এই অংশটা সমাধান করব। তো বিপরীত ফাংশন বের করতে হলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে দেয়া আছে কেমন, f such that x tends to 2x - 1 by 2x plus 3, সুতরাং ফাংশন অফ x ইকুয়াল 2x - 1 by 2x plus 3। এখানে ওই ফাংশনটাকে y হিসেবে ধরে নিব, f অফ x ইকুয়াল y। এবং এরপর আমরা কি করব, একে যদি এই পাশে যেহেতু ফাংশন অফ x আছে এর যদি আমি সমান সমানের বিপরীত পাশে নিয়ে যাই তখন এটা ইনভার্স হিসেবে গণ্য হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র x থাকবে এবং বিপরীত পাশে গিয়ে f ইনভার্স y হবে। আবার বলছি, এখানে ফাংশন অফ এক্সকে যখন আমি সমান সমানের চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাব তখন এই ফাংশনটা কী হয়ে যাবে, ইনভার্স হিসেবে আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইনভার্স কেন আনবো, কারণ আমরা যখন বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করেছি তখন বলেছিলাম যে বিপরীত ফাংশন তাকেই বোঝায় যখন এফ ইনভার্সের উপস্থিতি থাকবে। এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x - 1 বাই 2x প্লাস 3, এই এফ অফ এক্সের পরিবর্তে আমরা ওয়াই লিখব, তার মানে হচ্ছে y ইকুয়াল 2x - 1 বাই 2x প্লাস 3। এখানে ধ্যান রাখাটা খুব জরুরি, কারণ এর পরবর্তীতে আমরা যতগুলো অঙ্কই করব যদি এই নিয়মটা ফলো করি তবে আমরা তিনটা নিয়ম আমরা সহজেই বের করতে পারবো বা সমাধান করতে পারবো। একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে অন টু ফাংশন, আর একটা হচ্ছে বিপরীত ফাংশন। এই একই নিয়মে আমরা সমাধান করব। বা y ইকুয়াল 2x - 1 বাই 2x প্লাস 3, এরপরে আর গুণন করে দিয়েছি, ওয়াই এর নিচে কোনো সংখ্যা নেই কাজে 1 আছে, এই জন্য আমরা আর গুণ করব। ওয়াই এর সাথে যদি 2x প্লাস 3 গুণ করি তবে এরকম হয় 2x প্লাস 3 2xy প্লাস 3y ইকুয়াল 2x - 1। এরপরে কী করব, আমরা এখান থেকে এক্সের মান বের করব। আমরা দেখছি যে এখানে ক্যালকুলেশন করার পর এক্সের মান আসে এরকম 1 প্লাস 3y বাই 2 ইন্টু 1 মাইনাস ওয়াই। আমি বলছিলাম যে যখন আমরা কোনো সমাধান করব নিচে যদি কোনো চলক থাকে সে যেন কোনোভাবেই জিরোর সমান না হয়। এখানে দেখা যাচ্ছে নিচে হর হিসেবে আছে 2 ইন্টু 1 মাইনাস ওয়াই, কাজে আমাদের পরিলক্ষিত করতে হবে যেন এইটা জিরোর সমান না হয়। তবে সেটার আলোচ্য বিষয় হচ্ছে রেঞ্জ এবং অনটু এর ক্ষেত্রে, কাজেই এখানে এই আলোচনাটা খুব বেশি ভ্যালুয়েবল না। এখানে আমরা যে প্রথমে ধরে নিয়েছিলাম ফাংশন অফ এক্স ইকুয়াল ওয়াই, সুতরাং এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই। এখানে এক্স ইকুয়াল যেহেতু এফ ইনভার্স ওয়াই আছে, এইখানে এক্সের মানটা এখানে বসাই দেবো, এক্সের পরিবর্তে লিখবো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল 1 প্লাস 3y বাই 2 ইন্টু 1 মাইনাস ওয়াই
এর পরবর্তী লাইনে এফ ইনভার্স ওয়াই এর পরিবর্তে আমরা এক্স লিখব, অর্থাৎ যেখানে ওয়াই দেখব সেখানে আমরা এক্স লিখব। এখানে লেখা আছে দেখো 1+3x/2 × 1 - 6, পাশে নোট দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে চলক পরিবর্তন করে। এরপর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ 2 × f ইনভার্স x, কাজে আমরা কি করব, ওই 2 যেহেতু নিচে হর হিসেবে আছে, যদি সমান সমানের বিপরীত পাশে চলে যায় তবে এটা কি, এখানে যেহেতু ভাগ হিসেবে আছে বিপরীত পাশে গেলে অবশ্যই গুণ হয়ে যাবে। কাজে আমরা কি লিখতে পারি, 2 × f ইনভার্স x = 1+3x/1 - 6। এরপর এখানে শর্ত হিসেবে দিয়ে দেওয়া আছে 2 × f ইনভার্স x = x, যেহেতু শর্ত দিয়ে দেওয়া আছে ওর পরিবর্তে আমরা x বসাবো, ইকুয়াল 1+3x/1 - 6, একে আবার কি করব, আর গুণ করব, তখন কি হবে 1+3x = x - x²। একে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি, মিডল টার্ম ব্রেক না করলেও চলছে, সবগুলোকে যদি আমরা একই পাশে নিয়ে আসি তবে এরকম হয় x² + 3x - x + 1 = 0, বা x² + 2x + 1 = 0। একে তুমি যদি মিডল টার্ম ব্রেক করো তাতেও তোমার এই ফলাফল আসবে, আর যদি তুমি a + b হোল স্কোয়ার সূত্রে নাও তাতেও এই একই সমাধান আসবে। এখান থেকে দেখা যাচ্ছে x + 1 এর হোল স্কোয়ার = 0। এই বাম পাশে যেহেতু a স্কোয়ার আছে, ডান পাশে যদি a স্কোয়ারটাকে যদি আমি এখানে উঠিয়ে দিই তবে এই স্কোয়ারটা ডান পাশে গেলে 0-র উপর রুট হয়ে যায়, 0-র উপর রুট করলে আমরা জানি 0 হয়, কাজে x + 1 = 0, তার মানে হচ্ছে x = -1। সুতরাং নিম্ন মান হচ্ছে x = -1, অর্থাৎ যদি x = -1 হয় তখন আমার এই শর্তটা স্যাটিসফাই করে, সেটা হচ্ছে কি, যেহেতু 2 × f ইনভার্স x = x, এই শর্ত যদি হতে হয় বা এই শর্ত যদি মানতে হয় তবে x এর মান কত হবে, -1। তো ঠিক আছে, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর যদি কোনো প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারবা, যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কল করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থেকো সবাই, এবং আমার কন্ট্যাক্ট নম্বরটা এখানে দিয়ে দিয়েছি, প্রয়োজনে ফোন করো। ভালো থেকো সবাই।